ভারত হঠাৎ করে এত নমনীয় কেন? এর পিছনে কি বড় কোনো রহস্য আছে কিনা? বাংলাদেশটাকে কি তারা ছিন্ন ভিন্ন করে দিতে চাচ্ছে কিনা? এটাকে কিন্তু একটা প্রশ্ন জাগছে। এটা সম্প্রতি যেটা হচ্ছে, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। যেমন এই আমাদের দেশে কি জাতীয় সরকার গড়ার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা নিয়ে কথা বলবো। রংপুরে সম্ভবত 1931 সালের দিকে একটা ব্রিটিশ সরকারের সময় বিমানবন্দর হওয়ার কথা ছিল, বিশাল বড়। সেখানে কি কোনো বিমান ঘাঁটি করতে চাচ্ছে, সেটা ভারতকে ভয় দেখানোর কোনো মাধ্যম আছে কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। পাকিস্তান থেকে দুই জাহাজ জাহাজ অস্ত্র এসেছে, এটা লোকজন বলছে, বিশেষ করে ভারতের অনেক মিডিয়া বলছে। আমরা জানি না, যেহেতু দেখায়নি, জানানো হয়নি। এত বছর পর, 71-এর পর যেহেতু জাহাজ আসছে, নিশ্চয়ই এমন কোনো কিছু হচ্ছে। কারণ এরকম যদি অস্ত্র না থাকতো, আমি আমার শক্তিরা কোথায়? পেছনে যদি আমার সাপোর্ট দেওয়ার শক্তি না থাকে, তাহলে তো আমি পিছনে পড়ে যাব। সাপোর্ট দেওয়ার শক্তি থাকলে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এখনকার যাদের কথাবার্তা, আমাদের উপদেষ্টা যারা আছেন, বা এখন বিরোধী দল বলতে তো জামাত বিএনপি আছেন, এই সরকারের বিরোধী, তারাও কিন্তু একই সুরে কথা বলছে। কাউকে ছাড় দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, এটা নিয়ে কিন্তু কথা বলছে। এটার কোনো বিষয় আছে কিনা? আরেকটা হচ্ছে যে, আমি যেটা নিয়ে কথা বলবো, মানুষের মানে দুর্বল যখন থাকে, কেউ যদি দুর্বল থাকে, যখন দেখবেন যে আপনার দুর্বল লোকগুলো বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ কেউ যদি আমাকে দৌড়ানো দেয় বা মারার জন্য উদ্বুদ্ধ হয়ে আসে, আমার তো বাঁচার জন্য দৌড় দেওয়ার কথা পিছন দিকে, আমি সেটা না করে উল্টা তারা যে দিক থেকে আসছে আমি ঠিক ওদিকে যেতে যাচ্ছি। এটা হচ্ছে দুর্বলতা ঢাকার একটা প্রবণতা, এরকম কিনা এই কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে যে এটা বলি যে পাকিস্তান থেকে যে অস্ত্র আসছে বলে ভারতীয় মিডিয়া অনেকের ভিডিও দেখলাম, অনেক জায়গায় শুনলাম, এটা আসলে জানি না। তবে এটা বুঝি যে যেহেতু দীর্ঘ বছর পর আমাদের এখানে জাহাজ আসছে, যেহেতু আমাদেরকে খোলা সাগরে কিছু বলা হয়নি, বলেছে পেঁয়াজ মরিচ আর কি কি জানি এসেছে, যেখানে যে জিনিসগুলোর কথা বলা হয়েছে সেগুলো ভারত থেকে বা অন্য দেশ থেকে পাকিস্তান আমদানি করে থাকে, সেগুলো আসার সম্ভাবনা কম। তারপরে যে জনগণকে বোঝানো দরকার সেটা বোঝানো হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। এখন যে অস্ত্রগুলো আসছে, এটাকে একটা শক্তি বৃদ্ধি পেয়েছে কিনা, আমাদের একটা বাংলাদেশ একটা বড় শক্তি, যেহেতু ভারত আমাদের প্রায় চারদিকে ঘিরে রেখেছে, সেই ঘিরে রাখাটা আমাদের জন্য একটা অস্বস্তির। এখন আমরা, ভারত যদি আমাদেরকে চেপে ধরতে চায়, আমরা এদিক দিয়ে তাদের আক্রমণ করবো, ওদিক দিয়ে পাকিস্তান আছে, পাকিস্তান ভারতকে আক্রমণ করবে। আবার বিপরীত দিক দিয়ে চীন আছে। চীন কিন্তু ভারতের সবচেয়ে বেশি জায়গা, মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলি দখল করে আছে। এখন মানে আছে সাইড দিয়ে দখল, সরি, আছে। তারা ওদিকে আক্রমণ করবে, অর্থাৎ এদিক দিয়ে ওদিক দিয়ে চীন, ওদিক দিয়ে পাকিস্তান, এই সাইড দিয়ে ভারতের যেহেতু পেটের ভিতর আমরা আছি, আমরা পাকিস্তানের সহায়তায় আমরা আক্রমণ করব, এরকম কোন পরিকল্পনা কিনা, যার ফলে এত অস্ত্র আসছে, এত জোর দিয়ে কথা বলছি। আরেকটা হচ্ছে যে জামাতের কোন এক নেতা চীন গিয়েছিল, চীনের সাথে একটা আতাত করার জন্য, যেহেতু ভারতের সাথে চীনের একটা খারাপ সম্পর্ক, ভারতের সাথে পাকিস্তানের খারাপ সম্পর্ক, বাংলাদেশের সাথে আওয়ামী লীগ সরকারের সময় ভালো সম্পর্ক ছিল, সেটা এখন খারাপ পর্যায়ে গিয়েছে। যদিও বিগত বিএনপির সময় ভারতের সাথে এত খারাপ সম্পর্ক ছিল না যেটা এখন আছে। বিএনপির সময় মোটামুটি ভালো ছিল, আওয়ামী লীগের সময় আরো ভালো ছিল, এখনকার সময় বিপরীত হচ্ছে। এখন এই যে হচ্ছে, এটা কাদের মদদে হচ্ছে বা কাদের সহযোগিতা হচ্ছে, যে এইখানে মানে ভারতকে চাপে রাখার এটা একটা কৌশল, যে পাকিস্তান ওদিক দিয়ে চাপ দেবে, ওদিক দিয়ে চীন, এদিক দিয়ে বাংলাদেশ, এরকম একটা বিষয়। এরকম কিছুর জন্যই কি চীনে যাওয়া, চীনের সঙ্গে আঘাত করা কিনা, সেটা একটা বিষয়। যদি ওইখান থেকে পজিটিভ খবর নাই আসতো, তাহলে যে এখনকার সরকার এবং বিরোধী দল বলতে তো বিএনপি জামাতকে বোঝানো হচ্ছে, এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তাদের সুর সরকারের সুর কিন্তু সেম, প্রত্যেকে যেভাবে কথা বলছে। এবং আমাদের যারা এখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইয়ে যারা ছিল, মানে এটা কি বলে, এবং যারা এটি নিয়ে বিশ্লেষণ করতো, তাদের অনেকেই বলছে যে আমাদেরকে যদি আক্রমণ করে ভারত, হয়তো বা কিছু আগাবে, পরে আমরা ঠেলা দিয়ে একেবারে বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে আমরা দখল করে নেব, এটা ইয়ে দেওয়া আছে, বেশ কয়েকজন কথা বলেছে। এরকম বিষয় কিনা, এখন যদি
আপনারা যারা টক শো শোনেন তারা এগুলো শুনে থাকবেন। এটা যে একবার ওটা দখল করে নেব, এরকম কোন পরিকল্পনা আছে কিনা, যার ফলে অস্ত্র নিয়ে আসা, চীনের সহযোগিতা এবং এরকম অনেক বিষয় থাকে। এবং আমাদের উপদেষ্টাগণ যারা আছেন এবং যাদের বিপরীত বিএনপি জামাতের যারা আছে সবার কিন্তু একই ধরনের সুর। এবং একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা বলল যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তনের সময় যেভাবে সবাই মানে সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল, এখন তারা কোথায়? বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য আপনারা কোথায়? কথা কেন বলছেন না? উনি কিন্তু মানে উনি হচ্ছে কি ধরনের মানুষ আপনারা ভালো করেই জানেন। উনি মানুষকে মানে মিথ্যে ভাবে তথ্য দিয়ে বা মিথ্যে ভাবে মানুষকে উদ্বুদ্ধ করার একটা কৌশল অবলম্বন করে, মানে আইন উপদেষ্টা। এর আগে যেমন 26 লক্ষ ভারতীয় আছে, বাংলাদেশের লোকগুলা চাকরি পায় না, তারা চাকরি পাচ্ছে, এটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে এসব বিষয়ে নানান বিষয় ঢুকিয়ে দিয়ে মানুষকে একটা মানে ভারত বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী হিসেবে তৈরি করা, সেটা কিন্তু করেছে উনি। সাকসেস, আমরা সেটা ওনার কথা উদ্বুদ্ধ হয়েছি এবং তার কথায় রাস্তায় নেমেছি, এটা কিন্তু হয়েছে। উনি এখনো এই ধরনের কিছু কথা বলে জনগণকে আবার মানে বিপরীত পথে উদ্বুদ্ধ করার একটা পায়তারা করছে কিনা সেটা তারা ভালো জানে, তাদের বিষয়টা। এখন যদি এরকম বিষয় হয়ে থাকে তাহলে জাতীয় সরকার গঠন করাটা কিন্তু ওয়ান টু ব্যাপার। জাতীয় সরকার ছাড়া কখনোই 71-এ যেমন সবাই একত্রিত হয়েছে, জাতীয় সরকার ছাড়া এটা কখনোই সম্ভব না ভারতের বিপক্ষে লড়ার জন্য। জাতীয় সরকার আসছে এটা মোটামুটি নিশ্চিত দিয়ে বলা যায়। আরেকটা হচ্ছে রংপুরে যেটা বলছিলাম, সম্ভবত 1931 সালের দিকে ব্রিটিশ সরকার বিশাল বড় একটা, সম্ভবত এশিয়ার বা দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তর বিমান ঘাঁটি করার পরিকল্পনা করেছিল ওই সময়ে। সম্ভবত আমার ঠিক একটা মনে নাই, 31 সালের দিক হবে। ওই বিমান ঘাঁটি যে জায়গাটা ছিল সেটাকে আবার সচল করার চেষ্টা করছে এখনকার সরকার। এর কারণ একটাই যে ভারতকে চেপে ধরা, ভারতের চিকেন নেক নামক যে একটা জায়গা, সেটাকে চেপে ধরা। ওদিক দিয়ে চীন যেহেতু কাছাকাছি, রংপুরের কাছাকাছি, কিন্তু যেহেতু ভারতের কিছু মিডিয়া বলছে যে রংপুর টংপুর সহ তারা দখল করে নেবে, তাদের চিকেন নেক রাখবে না, বড় করবে এবং চট্টগ্রাম দখল করে নেবে, এটা কিন্তু ভারতের অনেক মিডিয়াও বলছে। এরকম কারণে তারা সতর্কতামূলক না ভারতকে চাপে রাখা, চীনের সহযোগিতা, যেহেতু চীনে ঘুরে আসলো কিছুদিন আগে, তো আমির খসরু সাহেব ভারত গিয়েছিল, তাদের সম্ভবত তাদের সাথে বনে নাই, তারা যেটা প্রস্তাব দিয়েছিল, যার ফলে তারা বিপরীত পথে হাঁটা শুরু করেছে। এরকম কিনা এটা কিন্তু সময় বলে দিবে। যেটা হচ্ছে সেটা মানে রাজনীতি করতে হবে, রাজনীতি বোঝার প্রয়োজন নাই। আমরা যেটা বলছি যে এটা রাজনীতি বুঝে তারপর কথা বলতে, সেটা কিন্তু না। আমরা মানে এই বিমান ঘাঁটিটা করতে চাচ্ছি, ভারতকে চাপে রাখাই হচ্ছে মূল উদ্দেশ্য, আর কিছু না। এটা হয়তো আমাদের কোনো মিডিয়া সেভাবে প্রচার করছে না বা করবেও না, কোনো অনেক কিছুই প্রচার করে না। চীনে গিয়েছে সেটা প্রচার হয়নি, এই মানে ইন্ডিয়া গিয়েছিল আমির খসরু সাহেব, সেটা প্রচার হয়নি। মানে ম্যাক্সিমাম মিডিয়াতেই তো মানে আগে যে আওয়ামী লীগের সময় যে কথাগুলো বলা হতো, যে ধরনের এক তরফা কথা, সেগুলোই হচ্ছে। এবং মিডিয়ার আমি যাদের সঙ্গে কাজ করেছি অনেককে দেখলাম, তাদের পোস্টগুলো দেখছি, একেবারে মাথায় মুখস্থ করে রাখছি কে কোন ধরনের কথা বলছে, কি ধরনের কথা বলছে, উস্কানিমূলক কথা বলছে। এই মানুষগুলো নাকি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছে। বিগত 15 বছর দেখলাম এই আওয়ামী লীগের সময়টা, এই সময় থেকে তারা কিন্তু পুরোটাই মানে ঘাপটি মেরেছিল, তারা ঘাপটি মেরেছিল, তাদের মুখে কোনো শব্দ শুনি নাই। এত ভদ্র মানুষ তাদের মতো দেখিনি, একটা মানুষ দেখিনি। এই মানুষগুলোর এখন আমি একদিন পোস্টগুলো দেখলাম, পোস্টগুলো দেখলে মনে হচ্ছে এরা সদ্যজাত শিশু, এদের ম্যাচুরিটি এখন আসে নাই, অথচ এরা মিডিয়া দাপিয়ে বেরিয়েছে। এই মানুষগুলো এখন এদের অবস্থা হচ্ছে এটা। আর যেটা মানে মূল যেটা বলছিলাম যে মানুষ পিপিলিকার পাখা গজায় মরিবার তোর একটা কথা আছে, তারা উড়াল দেয়। এখন কি আমাদের অবস্থাটা কি ওইরকম হলো কিনা? একটা বিষয় আমি ফিল করি যে ভারত প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে যাই তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব, তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরা সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হব। শুধু পাকিস্তানের ম্যান্ডেট রক্ষা করার জন্য, পাকিস্তান মন রক্ষা করার জন্য, ওদিক দিয়ে চাপে রাখার জন্য আমাদের দেশটা আমরা ধ্বংস করব, আমাদের কোন ধরনের জ্ঞান নিয়ে আমাদের সরকার চালাচ্ছে আমরা জানি না। আসলে এটা না বোঝার কিছু নাই, প্রত্যেকটা ক্ষেত্রেই তো এটা বোঝা যাচ্ছে। কেন এমন হচ্ছে? আমরা চাচ্ছি দুই দেশের মধ্যে এই যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, এগুলো ঝেড়ে ফেলে দিয়ে আমরা কেন প্রতিবেশীদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারি না? এটা মানে কি প্রবলেম?
আমরা কি বিপরীত দিকে হাঁটছি? ওর একজন মানে আমাদেরকে দিল, মানে মেরে ফেলার জন্য দৌড়াচ্ছে, আমরা দৌড় না দিয়ে না পালিয়ে গিয়ে উল্টা তাদের ওখানে যাচ্ছি তাদেরকে ভয় দেখানোর জন্য। তাদের 1000 সৈন্য আছে আর আমরা 10 জন নিয়ে উল্টা যাচ্ছি, এরকম কিছু কিনা, যে ওদেরকে ভয় দেখানো যে আমরা বিশাল কিছু, আমাদের পিছনে অনেক কিছু আছে, এটা বোঝানোর জন্য কিনা। এরকম হলে তো আমরা পুরোপুরি মানে বিপরীত পথে হাঁটছি। আর ভারত হঠাৎ করে এত নমনীয় কেন? এই বিষয়গুলো এতক্ষণ যা বললাম, ভারত কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী। $700 বিলিয়ন তাদের রিজার্ভে আছে, আমাদের কত আছে আপনারা তো জানেন। পাকিস্তানের সহযোগিতা নেই, পাকিস্তান যেখানে নিজেরাই খেতে পারে না ঠিক মতো, সেটা কিভাবে করবো? চীন নিজের সুবিধা ছাড়া কিছুই বোঝে না। চীন কিন্তু সম্প্রতি ভারতের সাথে একটা রিলেশন করেছে, তাদের সৈন্য সরিয়েছে, এই করেছে, অনেক কিছু করেছে। আর চীন কখনোই যুদ্ধ কোথাও বাঁচবে বা কিছু হবে এইসব জায়গায় তারা যায় না, তারা তাদের বিজনেসটা ভালো বুঝে। এখন সবকিছুই। আর আমেরিকা তো জানেনি, ট্রাম্প ক্ষমতায় আসলে 20 তারিখে সম্ভবত শপথ নিবে। এই ক্ষমতায় আসলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? অনেকে বলছে যে ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদের নোবেল বিজয়ী সাহেবের সাথে আছে, ইউরোপীয় ইউনিয়ন। এখন আমেরিকার বাইরে কি ইউরোপীয় ইউনিয়ন কখনো গিয়েছে কিনা? আমেরিকা বলতে যেটা বলছি যে এখন আমেরিকার প্রেসিডেন্ট যিনি থাকেন তার কথার বাইরে কি কেউ যায় কিনা, এটা একটা বিষয়। ট্রাম্প ওদের গোয়েন্দা সংস্থায় FBI এবং এই অর্থমন্ত্রী না কি জানি, তাদের সবাই কিন্তু মানে ভারত রিলেটেড লোকজনকে কিন্তু নিয়োগ দিচ্ছে, সম্ভবত 3 জন বা 4 জন। আরেকজন তো আছে, নাম শুনছেনই, যে যিনি মানে ইসকনের সদস্য, যেটা আপনারা সবাই এতদিন আলোচনা করেছেন। তাদের যে বিষয়গুলো আছে, ট্রাম্পের সাথে মোদির ভালো একটা সম্পর্ক। মানে ওই মোদি কি এটা গাপটিবার বসে আছে যে 20 তারিখ পর্যন্ত আসুক, যদি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের সাহায্য না পায়, আমরা কি পাকিস্তানের সাহায্য দিয়ে কি বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ করে পারবো কিনা? এটা কিন্তু বিচক্ষণ একটা বিষয়। মানে আমাদের সরকার কতটুকু বিচক্ষণতার পরিচয় দিচ্ছে সেটা আসলে বুঝতে পারছি না। মানে আমরা সাধারণ জনগণ, আমাদের তো এখন সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। কারা সংসার চালাচ্ছে? এতদিন আওয়ামী লীগের লোকজন চলেছে, এখন সমন্বয়ক নামধারী যে মানুষগুলো আছে তারা কিন্তু শত শত কোটি টাকা কামাচ্ছে। আমরা কি করব? বাজারে আওয়ামী লীগকে যে লোকগুলো তাড়িয়েছে, সহযোগিতা করেছে তাড়ানোর ক্ষেত্রে, এই মানুষগুলো বলছে যে আগে যেটা 50 করে খেতাম সেটা ভেবেছি 30 করে খাবো, এখন সেটা 80 করে খেতে হচ্ছে, 80 টাকায়। তাহলে আমাদের লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। তা এই মানুষগুলো এই দিকে নজর না দিয়ে ভারতের বিপক্ষে লেগে, অথচ ভারত থেকে কিন্তু কোনো প্রোডাক্ট না আসলে আরো দাম বেড়ে যাবে, সেটা আমরা জানি। আমরা বিভিন্ন দেশ থেকে আনতে পারবো, দাম তো বেড়ে যাবে, আমাদের সাধারণ জনগণের কি হবে? আমরা তো চাচ্ছি যে আমরা রিজনেবল একটা জায়গায় থাকি, আমাদের একটা শান্তি আসুক, উভয় দেশের শান্তি আসুক, আমরা যেন চলতে পারি। অনেকে আমাকে বলছে আমার ব্যবসা বন্ধ, আমি কি চুরি করে খাবো নাকি? না, এই সমন্বয়কদের মতো গিয়ে ধান্দা করে খাবো, সেটা সম্ভব কিনা? যারা দালাল বলছেন, আমি একটা বিষয় বলতে পারি, আপনার যাদের জ্বলছে আমার কথাগুলো শুনে, যাদের জ্বলছে, যেহেতু আমি মানে নিউট্রাল কথা বলি, যারা এই সরকারের মানে সুবিধাবাদী লোক, তারা আমাকে দালাল বলছেন। কারণ একটাই কারণ, আপনাদের তো আখের গুছানো হচ্ছে, ধান্দা করছেন, সুবিধা পাচ্ছেন, অ্যান্টি আওয়ামী লীগার ছিলেন, এখন এই সরকারের পক্ষে কথা বলেন, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের সময় যেমন একটা চাপে থাকতাম, এখনো সেম চাপে আছি। আওয়ামী লীগের সময় এক ধরনের কথা বলতে, এখন আরেক ধরনের কথা বলছে। এখন আমি বিজনেস করছি, সেটা দালাল হয়ে গেলাম। যদি দালাল হয় অনেক কিছু খারাপ কথা বলা যায়, সেটা বললাম না। আমি মানুষ তো, আমি মুসলিম, তো আমি মুসলিম নামদারি বাটপার না। আমি আমার পেজে একজনকে দেখলাম এই মক্কার সামনে সেলফি তুলে ইচ্ছা মতো গালাগালি করছে, মানুষের খারাপ বকা দিচ্ছে। এর পিছনে একজন প্রতিবাদ করেছে যে আপনি একজন মুসলিম হয়ে একজন কিভাবে এই ধরনের কথা বলেন।